কি অবস্থা সবার? ভালো আছো তোমরা? আলহামদুলিল্লাহ ম্যাডাম, ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো আসসালামু ভালো আছি। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাউন্ড কি ক্লিয়ার আছে? জি ম্যাম। হ্যাঁ ম্যাডাম, সব শোনা যায় ভালোই। হ্যাঁ, নেটওয়ার্কে আজকে খুব প্রবলেম হচ্ছে, প্লাস আমার ল্যাপটপও বারবার হ্যাং হচ্ছে। তো আমি ঢুকতেই পারতেছিলাম না, ঠিক আছে? কোনো পেজ টেজ ওপেন হচ্ছিল না। তো বুঝতে পারতেছি না যে ক্লাসটা কতটুকু কন্টাক্ট করতে পারবো। তোমাদের আরো আগে ক্লাস নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমি একটু অসুস্থ ছিলাম, ক্লাসটা এতদিন হয়নি। তো আজকে হচ্ছে আমরা শুরু করে দেই, যেহেতু আমি বুঝতে পারছি না, আজকে নেটওয়ার্ক অনেক প্রবলেম করতেছে, প্লাস ল্যাপটপ প্রবলেম করতেছে। আজকে আমরা কয়েকটা টপিক পড়াবো। ইনকিউবেশন পড়াবো, রাইস হাস্ক ইনকিউবেটর এর পারফরমেন্স কি, কিভাবে কাজ করে, অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজেস, এগুলো হচ্ছে আমরা আগের দিন পড়েছিলাম। আবার হচ্ছে কিছু ছোট ছোট বিষয় আছে, ওগুলো হচ্ছে আমি পড়াবো। দেন হচ্ছে আরেকটা টপিক, ব্রুডিং অ্যান্ড রেয়ারিং কি সেটা আমরা জানবো, প্লাস হচ্ছে ন্যাচারাল ব্রুডিং অ্যান্ড আর্টিফিশিয়াল ব্রুডিং হচ্ছে ভিলেজ কন্ডিশনে কিভাবে করা যায়, এটা আমরা একটু দেখবো। সো আজকে 4টা টপিক এর মতো পড়বো, 4 থেকে 5টা, ঠিক আছে? তো আমি কিন্তু অলরেডি শুরু করে দিচ্ছি। তোমাদের পার্টিসিপেন্ট কি অলমোস্ট 24 দেখতেছি। তুমি মনে হয় 30-র মতো অ্যাটেন্ড করো, তাই না ক্লাসে? জি ম্যাম, অনেকটা ওরকমই। আচ্ছা, ঠিক ঠিক আছে, তাহলে শুরু করি। হ্যাঁ, আমি তো অলরেডি দেরি হয়ে গেছে 20 মিনিটের মতো। আচ্ছা জি ম্যাম, শুরু করে দিন। আচ্ছা, ঠিক আছে। এই যে প্রবলেম করছে, বুঝছো? কতটুকু কন্টিনিউ করতে পারবো আমি বুঝতে পারছি না। তো ন্যাচারাল ইনকিউবেশন, স্লাইডটা বারবার শোনা যাচ্ছে। ন্যাচারাল ইনকিউবেশন বলতে তোমরা সেটা জানো, ইনকিউবেশন কি এটা আমি অলরেডি তোমাদের বলছি, যে হচ্ছে টোটাল যে প্রসেসটা, একটা ফার্টাইল এগ থেকে হচ্ছে চিক হ্যাচ হয়ে, হ্যাঁ, যে চিক হ্যাচ হয়ে বের হবে, এই যে প্রসেসটা হ্যাচ হওয়ার পরে পরবর্তী এই যে এই প্রসেসটাকে আমরা হচ্ছে ইনকিউবেশন বলতেছি, হ্যাঁ। এবং এটা হচ্ছে দুইটা ভাগে হতে পারে, একটা হচ্ছে ন্যাচারাল এবং একটা হচ্ছে আর্টিফিশিয়াল। যেহেতু আমরা রুরাল পোল্ট্রি পড়তেছি, সেহেতু হচ্ছে আমরা ন্যাচারাল কন্ডিশনটাও আমরা গুরুত্ব দেব। যেহেতু হচ্ছে আমি অলরেডি বলেছিলাম যে পোল্ট্রি একটা ইন্ডাস্ট্রি হয়ে গেছে, এবং বাংলাদেশেও এখন এই যে ন্যাচারাল ইনকিউবেশন, ন্যাচারাল হ্যাচিং, ন্যাচারাল ব্রুডিং, এটা একদম রুরাল কন্ডিশনে কিছু করা হয়, যেগুলো আমরা দেশি মুরগি যেগুলো আমরা বলে থাকি, দেশি হেন, রুরাল পোল্ট্রি, ওগুলোতে করা হয়। বাকি হচ্ছে আমাদের যে হ্যাচারিতে প্রতিদিন লাখ লাখ এগ হ্যাচ হয়ে আসতেছে, এটা আর্টিফিশিয়ালি করা হচ্ছে, এবং এর জন্য হচ্ছে বিভিন্ন ডিজাইন আর্টিফিশিয়াল ইনকিউবেটর আছে যেটা এই কাজগুলো করে থাকে। তো আমরা হচ্ছে ন্যাচারাল ইনকিউবেশনটা একটু জানবো, ঠিক আছে? তাহলে হচ্ছে ট্র্যাডিশনালি আমরা হচ্ছে প্রোডাকশন সিস্টেম পড়েছিলাম আগের ক্লাসে, যখন আমরা পড়ি, যে আমাদের 3টা প্রোডাকশন সিস্টেম পড়েছিলাম, 3 বা 4টা, যে ফ্রি রেঞ্জ বা এক্সটেন্সিভ, সেমি ইন্টেন্সিভ, ইন্টেন্সিভ, ঠিক আছে, ব্যাকইয়ার্ড ইন্টেন্সিভ। তো এভাবে বলা হচ্ছে ট্র্যাডিশনাল বা ইমপ্রুভ ফ্রি রেঞ্জ পোল্ট্রি প্রোডাকশন সিস্টেমে সাধারণত এই কাজটা করা হয়, এবং এটা করার জন্য অবশ্যই একটা হেলদি হেনকে আমরা চয়েস করব। এবং কোন হেন দিয়ে আমরা ইনকিউবেশন করব, ন্যাচারাল ইনকিউবেশন করব, হেন দিয়ে বা হচ্ছে কোন বার্ডটা দিয়ে, এটারও কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে। অবশ্যই হেনটা হেলদি হতে হবে, এবং তার যে গুড ক্যারেক্টারিস্টিক্স, এটা সে গুডনেস শো করে কিনা, ইনকিউবেশনের পারপাস সে সার্ভ করতে পারবে কিনা, এবং তার সাইজটা, এটা ও গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এখানে দেখো একটা ছবি দেওয়া আছে, যে ন্যাচারাল কন্ডিশনে সাধারণত একটা বাস্কেটের মধ্যে বার্তা থাকে, এবং পাশেই তার হচ্ছে তার জন্য খাবার দাবারের প্রভিশন রাখা হয়। দেন হচ্ছে এই যে এটাকে সে ইনকিউবেট করে, ঠিক আছে? দেন হচ্ছে চিক বের হয়ে আসে। ওয়ার্ড খুব ঝামেলা করতেছে, আমি ওয়ার্ড ওপেনই করতে পারতেছি না, তোমাদের স্লাইড বারবার সরে যাচ্ছে, ঠিক আছে? এই জন্য আমি এতক্ষণ আসতে পারিনি ক্লাসে। আচ্ছা, দেখি করা যায়, যতটুকু করা যায়। এরপর আসতেছি সিলেকশন অফ হেন অ্যান্ড এগ। হ্যাঁ, এই যে আমি বললাম যে কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, আমরা যে কোন হেনটা দিয়ে হচ্ছে আমরা ন্যাচারাল ব্রুডিং করব। আমরা যে কোনো হেন নিয়ে ব্রুডিং করতে পারবো না, বা পুলেট নিয়ে আমরা করতে পারবো না, চিক দিয়ে আমরা করতে পারবো না। অবশ্যই আমাদের একটা হেন হতে হবে, এবং হেনের কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকতে হবে। এখন আসতেছে সিলেক্টিং অফ দ্য হেন, আমরা কোন হেনকে সিলেক্ট করব, বা আদার স্পিসিস হলেও কোন কি ধরনের টাইপের স্পিসিসকে আমরা ব্রুডিং পারপাসে বা ইনকিউবেশন পারপাসে আমরা সিলেক্ট করব, ঠিক আছে? দেখো, লুক ফর এ হেন দ্যাট ইজ ক্লিয়ারলি গোয়িং ব্রুডিং। হ্যাঁ,
তোমরা ব্রুডিনেস কি জানো, সেটা হচ্ছে ম্যাটারনাল এক ধরনের ইনস্টিংক্ট, যার কারণে সে হচ্ছে ডিমের যে তা দিয়ে বাচ্চা ফুটানোর যে টেন্ডেন্সিটা, এটা তার মধ্যে হচ্ছে আর সেটা তার একটা এক ধরনের টিপিক্যাল বিহেভিয়ার, ঠিক আছে। এবং গোয়িং ব্রুডি, হ্যাঁ, ব্রুডিনেস শো করার জন্য বা ব্রুডি হেন তার হচ্ছে টিপিক্যাল কিছু বিহেভিয়ার আছে, হ্যাঁ, যেটা হচ্ছে সেটা টিপিক্যাল সাউন্ড করবে। এটা হচ্ছে একটা তোমরা যদি কখনো গ্রামে দেখে দেখবা যে একটু ব্রুডি হেন একটু ফেদারগুলো একটু ফ্লাফি হয়ে থাকে এবং সে এক ধরনের টিপিক্যাল সাউন্ড করে, যেটা তার হচ্ছে এক ধরনের ইন্ডিকেশন যে ইদার শি ইজ ব্রুডি অর নট, ঠিক আছে। এবং when she is approached she will raise the feathers her neck and back। যখন তাকে অ্যাপ্রোচ করা হয়, আমি জানি না তোমরা হচ্ছে ইন্ট্রোডাক্টরি পলিটি সায়েন্সে অ্যাপ্রোচিং এন্ড হ্যান্ডলিং পড়েছো কিনা। তো এই যখন আমরা হচ্ছে তাকে অ্যাপ্রোচ করব, প্রথমে হচ্ছে কোনো বার্ডকে আমরা কোনো বার্ডের কন্টাক্টে যাওয়ার জন্য, হ্যাঁ, আমরা বিভিন্ন কারণে বার্ডের কন্টাক্টে যেতে পারি, তার হচ্ছে হেলথ চেক আপ করার জন্য, দেন হচ্ছে কোনো প্রবলেম হলো কিনা সেটা ট্রিটমেন্ট করার জন্য, ভ্যাকসিনেশন করার জন্য আমরা বিভিন্ন কারণে বার্ডের কাছে যেতে পারি। সেই জন্য হচ্ছে বার্ডের আমাদের কিছু অ্যাপ্রোচ এবং হ্যান্ডলিং দরকার। আমরা কিভাবে হচ্ছে বার্ড প্রথমেই হচ্ছে আমরা গিয়ে দৌড়ে গিয়ে ধরবো নাকি অ্যাপ্রোচ করে ধরবো, বা ধরার সময় আমরা তার নির বা হচ্ছে টোর কোথায় হাত রাখবো, এটা হচ্ছে তোমরা অলরেডি পড়ছো, এখানে আমাদের এটা পড়ার কোনো সুযোগ নেই। তো হচ্ছে যখন আমরা এই বার্ডটাকে অ্যাপ্রোচ করব, তখন হচ্ছে সে একটা ক্যারেক্টারিস্টিক শো করবে, যেটা হচ্ছে সে তার ফেদার রেজ করবে হার নেক এবং ব্যাকে, ঠিক আছে। এবং কম হচ্ছে শিবেলস আপ, কমগুলো হচ্ছে আস্তে আস্তে একটু পেল পেল হয়ে যাবে, এবং হি অকুপাইজ হার নেস্ট রিফিউজিং টু লিভ ইট। এবং এটা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টারিস্টিক, যে সে তার নেস্টে থাকতে চাবে এবং এটা সে লিভ করতে চাবে না, ঠিক আছে। ইফ দিস বিহেভিয়ার লাস্ট ফর 2 days, এটারও একটা টাইম বন্ডিং আছে, যে কতক্ষণ পর্যন্ত থাকলে আমরা এটা ধরে নিব যে সে ব্রুডি, হ্যাঁ, যদি 2 days অ্যাটলিস্ট 2 days পর্যন্ত সে লাস্ট করে, তাহলে হচ্ছে আমরা জিম করতে পারি যে সে রেডি ফর ব্রুডিং, ঠিক আছে। এবং ব্রুডিং অবশ্যই হচ্ছে হেলদি হতে হবে, এবং দেখো, এবং খুব বেশি ছোটও হওয়া যাবে না, আবার খুব বেশি ভারী বা হেভি হওয়াও যাবে না। যেটা আমি বলেছি যে খুব বেশি হেভি হয় তাহলে এগ ব্রেকেজ হওয়ার একটা পসিবিলিটিস আছে বা ক্র্যাক হওয়ার একটা পসিবিলিটিস আছে। এবং সে যদি ছোট হয়, যেহেতু হচ্ছে ওই বার্ডটা হেনটা তার দিয়ে তার পালক দিয়েই হচ্ছে সে ইনকিউবেশনের যাবতীয় কাজটা কমপ্লিট করতেছে, সেটা হচ্ছে গুড ফেদার কন্ডিশন, গুড হেলথ, এবং তার হচ্ছে এটা কভার করার যেটুকুলো হচ্ছে আমরা এগ দিব 8, 10 বা 15, 20টা, সেজন্য কভার করার অ্যাবিলিটি তার থাকে, ঠিক আছে। এবং নিচে কিছু সাজেশন দেওয়া হয়েছে, যেটা কারণে হচ্ছে হ্যাচিং কন্ডিশন ইমপ্রুভ হতে পারে, হ্যাঁ। সাবস্টিটিউট মাদার হেন অর ফোস্টার হেন, আমরা এটা বলছি যে যখন হচ্ছে একটা বার্ড হচ্ছে একটা হেন ব্রুডিং ইনকিউবেশন করতেছে, তখন হচ্ছে আমাদের অল্টারনেটিভ একটা হেন যদি আমরা রেডি করে রাখি, তাহলে দেখা গেল কোনো কারণে হেনের হেলথ কন্ডিশন খারাপ হয়ে গেছে, বা সে আর ব্রুডিং ইনকিউবেশন পিরিয়ডটা সে আর কমপ্লিট করতে পারতেছে না, তখন আমরা অল্টারনেটিভ একটা হেন বা ফোস্টার হেন দিয়ে আমরা এই কাজটা করতে পারি, তাহলে আমাদের রেজাল্টটা ভালো হবে। সেক্ষেত্রে কিছু হচ্ছে বলা হচ্ছে যে ফ্লোয়িং হেন্স আর গুড ব্রুডার্স অ্যান্ড গুড মাদার। এবং ব্রুডার হওয়ার জন্য আরেকটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে যে গুড ব্রুডিংনেস যে শো করবে সে গুড মাদারও, ঠিক আছে। যে গুড মাদারের ক্ষেত্রে কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, যেমন সে তার বার্ডকে বিভিন্ন ধরনের প্রিডেটর থেকে রক্ষা করবে, সে গুড টেক কেয়ার করবে, হ্যাঁ, বার্ডের সাথে তার গুড একটা ক্লোজ কন্ট্যাক্ট থাকবে চিকের সাথে আফটার হ্যাচ, কারণ ওই সময় আমরা জানি যে বার্ডস আর পয়ক্লিওথার্মিক, তারা তাদের বডি টেম্পারেচার রেগুলেট করতে পারে না, এবং নিউ বর্ন চিক সে জানেও না কোথায় খাবার আছে, কিভাবে খেতে হবে, তো তার মম মানে গুড মাদার তাকে এগুলো হচ্ছে শিখিয়ে দেয়, ঠিক আছে। এটাও হচ্ছে হেনের একটা গুড ক্যারেক্টারিস্টিক। এবং এটা আমরা কিভাবে চুজ করব, আমরা হচ্ছে দেখবো যে আগে সে তার ইনকিউবেশন পিরিয়ড রাখা হয়েছে বা ব্রুডিনেস সে আসছে, এটা সে ঠিকমতো মেনটেন করে কিনা, হ্যাঁ, বা তার মা এটা করছে কিনা, ঠিক আছে। এবং এটা হচ্ছে কি হতে পারে, লোকাল পোল্ট্রি ব্রিড থেকে হতে পারে, টার্কি হেনও হতে পারে, এবং ফিমেল ডাক, হ্যাঁ, ফিমেল ডাক কিন্তু গুড মাদার, ঠিক আছে। এবং টার্কি, ফিমেল টার্কিটাও এই কাজটা করতে পারে। এবং যখন হচ্ছে আমরা এখানে একটা সতর্কতা বলা হয়েছে, যদি ডাক দিয়ে আমরা হ্যাস করি বা ইনকিউবেট করি, তখন যেন আমরা এটা খেয়াল রাখি যে সে ডাক যেন তার চিকগুলোকে নিয়ে সাঁতার কাটতে না চলে যায়, হ্যাঁ, যেহেতু ডাকের একটা ক্যারেক্টারিস্টিক্স আছে যে হি লাভ টু সুইম, এবং সে হচ্ছে ওয়াটার ফাউল আমরা জানি। এরপর দেখো, ইন জেনারেল কমার্শিয়াল লেয়ার্স উইল নট ডেভেলপ ব্রুডিনেস, এটা তোমরা জানো কিনা আমি জানি না, এই জন্য আমি হচ্ছে বোল্ড করে দিয়েছি যে কমার্শিয়াল লেয়ার
সাধারণত ব্রুডনেস শো করে না। হ্যাঁ, এখানে কোশ্চেন আসতে পারে কেন শো করে না? কারণ কমার্শিয়াল লেয়ার, তোমরা স্ট্রেইন পড়েছো, লাইন পড়েছো, আমি মনে করি পোল্ট্রি সায়েন্সে তোমরা এই টার্মিনোলজি গুলো পড়ে আসছো। দেখো আমি যতবার পড়তে যাব এবং যত কিছুই পড়তে চাই না কেন, পোল্ট্রি সায়েন্স বা হটেবার সবসময় এই টার্মিনোলজি গুলো আসবে। এই জন্য আমি বারবার বলি, প্রতি ক্লাসে বলি, যেন তোমরা সাফার না হও। হ্যাঁ, আমার যেহেতু সুযোগ আছে আমি যেন বলতেছি যে তোমরা যেন সাফার না হও, সবসময় টার্মিনোলজি গুলো পড়বো অন্তত প্রতিদিন। তুমি যদি সমস্ত কোর্সে টার্মিনোলজি জেনে রাখো, তোমার বেসিক হয়ে গেল। আর বেসিক কিন্তু ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারই হয়, ঠিক আছে? এরপরে শুধু আসবে ইলাবোরেশন পড়াশোনা। দেখো তোমরা এখনই বুঝতে পারতেছো যে ইন্ট্রোডাক্টরি পোল্ট্রি সায়েন্সের পড়াশোনা থেকে রুরাল পোল্ট্রি প্রোডাকশন বা অন্যান্য কোর্সের একটু ডিফারেন্ট, ঠিক আছে? এই জন্য দেখো তোমরা যখন লাইন স্ট্রেন পড়েছো তাহলে বুঝতে পারবে যে কমার্শিয়াল লেয়ার গুলো হচ্ছে তাদের ব্রুডিনেস শো করে না। আমরা জানি যে ব্রুডিনেস কি হচ্ছে, ম্যাটারনাল ইনস্টিং ক্যারেক্টারিস্টিক্স, যেটা হচ্ছে অফস্প্রিং থেকে অফস্প্রিং এ হচ্ছে জেনারেট হবে, মাদার থেকে তার অফস্প্রিং এ যাবে। হ্যাঁ, এবং এটা হচ্ছে শো করে সে গুড মাদার কিনা। এবং এটা কমার্শিয়াল লেয়ার কেন শো করে না? কারণ কমার্শিয়াল লেয়ারটাকে এমনভাবে তৈরি করা হয়েছে, কমার্শিয়াল লেয়ারটা একটা স্ট্রেন, আমরা জানি কিন্তু একটা ব্রিড না, একটা ভ্যারাইটি না। হ্যাঁ, এটা একটা স্ট্রেন। এটাকে হচ্ছে লাইন আফটার লাইন এবং অনেকগুলো জেনারেশন থেকে কয়েক জেনারেশন, অ্যাটলিস্ট 5 জেনারেশন, আমরা জানি স্ট্রেন হওয়ার জন্য আমাদের অ্যাটলিস্ট 5 জেনারেশন হচ্ছে আমাদের ক্রস করতে হবে। দেন হচ্ছে এই লেয়ারটা, এখন এই কমার্শিয়াল লেয়ারকে এমনভাবে তৈরি করা হয়েছে, এই স্ট্রেনটাকে এমনভাবে ডেভেলপ করা হয়েছে যে সমস্ত যে সমস্ত ব্রিড শুধুমাত্র এগ লেইং ক্যারেক্টারিস্টিক্স শো করে, তারা বেশি পরিমাণে ডিম দেয়, তাদেরকে কয়েক জেনারেশন পর্যন্ত ক্রসিং করে করে এমনভাবে ডেভেলপ করা হয়েছে তারা শুধু আমাদের এগই দিবে। হ্যাঁ, 365 350, এটা লার্জ গুড অ্যামাউন্ট। আগে হচ্ছে যখন বনে বাজারে ছিল আমাদের যে ডোমেস্টিকেশনের আগে, হ্যাঁ, তখন শুধু স্প্রিং এ 10 থেকে 12টা 5 থেকে 10টা ডিম দিত। সেই অবস্থা থেকে সায়েন্টিস্টরা এটাকে স্ট্রেন ডেভেলপ করে করে এখন বর্তমানে এমন অবস্থায় নিয়ে আসছে যে আমাদের জানি যে কমার্শিয়াল লেয়ার আমাদের অনেক পরিমাণে ডিম দেয়, 365 বা হচ্ছে 350 এরকম তারা এগ লে করে। তো এইভাবে তাদের হচ্ছে ব্রুডিনেস ক্যারেক্টারিস্টিক্স গুলোকে হচ্ছে সম্পূর্ণ ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে। হ্যাঁ, তাদের কাজই হচ্ছে, কমার্শিয়াল লেয়ার হচ্ছে কাজই হচ্ছে আমাদের ডিম দিবে। এবং কমার্শিয়ালের এগ গুলো তোমরা জানো যে বাজারে যে এগুলো বিক্রি হয় ব্রাউন আর হচ্ছে হোয়াইট হতে পারে। আমরা শুধু ব্রাউনটা বেশি দেখি, ব্রাউন এগটা, কারণ কোনো কোনো কান্ট্রির প্রিফারেন্স থাকে, কোনো কোনো কান্ট্রি হচ্ছে ব্রাউন কালার এগ পছন্দ করে, কোনো কোনো হচ্ছে হোয়াইট কালার। আমার মনে হয় বাংলাদেশে ব্রাউন কালারের এগটাই হচ্ছে বেশি দেখা যায়। হ্যাঁ, আমরা যখন ডিম নিয়ে আসি। এবং কমার্শিয়াল লেয়ারকে এভাবেই হচ্ছে তৈরি করা হয়েছে যাতে হচ্ছে ব্রুডিনেস সে শো না করে, ঠিক আছে? এবং কমার্শিয়াল লেয়ার কি তোমরা সেটা জানো। আমরা যে লেয়ারগুলো দেখি, যে এগুলো দেখি, ওটা হচ্ছে কমার্শিয়াল লেয়ার এবং কমার্শিয়াল ব্রয়লার মধ্যে তোমার ধারণা আছে। এরপর আসতেছি ডিফারেন্ট হ্যাচিং আইটেম, ডিফারেন্ট হ্যাচিং টাইম, ঠিক আছে? এটা বলা হয়েছে যে যদি হচ্ছে আমরা একই সাথে একটা ব্রুডি হেন দিয়ে যদি হচ্ছে একই সাথে ডাক এগ, টার্কি এগ, হ্যাঁ, এবং চিকেন এগ একসাথে হচ্ছে আমরা হ্যাচ করতে যাই, সেই ক্ষেত্রে আমাদের এটা টাইমটাকে মনে রাখতে হবে। সাপোজ আমরা ধরো যে ডাক এগ এবং চিকেন এগ একসাথে হ্যাচ করতে যাচ্ছ, চিকেন এগের জন্য হচ্ছে আমরা জানি ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে 21 ডেজ এবং ডাক এগ হচ্ছে 28 ডেজ, 28 দিন। হ্যাঁ, 28 ডেজ। তো এই ক্ষেত্রে তুমি এরকম করতে পারো যে চিকেন এবং ডাক এগ একসাথে দিয়ে দিলা, তাহলে কি হবে? 21 ডেজ পরে তোমার চিকেনের চিকগুলো চলে আসলো, হ্যাঁ, এবং ডাকলিং গুলো আসবে 28 ডেজ পরে। তো এই ক্ষেত্রে টাইম টেবিল ম্যানেজ করতে হবে যে ডাক এগটা তুমি আগে দিবা, দেন হচ্ছে 7 দিন পরে তুমি যখন চিকেন এগটা দিবা তখন হচ্ছে একসাথে হ্যাচ হয়ে বের হবে, ঠিক আছে? এটাকে বলা হয়েছে যে আমরা হ্যাচিংটাকে সিনক্রোনাইজ করব, যাতে যখন হচ্ছে চিকগুলোকে আমরা ব্রুডিং করব, রেয়ারিং করব, এটা আমরা আজকেই পড়বো পরবর্তী টপিকে, তখন হচ্ছে একসাথে সুবিধা হবে। এবং একটা হেনের ক্যাপাবিলিটি আছে যে সে একসাথে যতগুলো সে হ্যাস করতে পারে, ইনকিউবেট করতে পারে, তার থেকে বেশি পরিমাণে সে চিক নার্সার করতে পারে, হ্যাঁ, নার্সিং করতে পারে। তো এটাকে বলা হয়েছে যে আমরা এটা সিনক্রোনাইজ করব, টাইমটা একসাথে না দিয়ে আমরা 7 দিন পরে বা যে কদিন পরে হচ্ছে আমাদের একটা হ্যাচ হয়ে বের হবে, সেভাবে টাইম হচ্ছে আমরা ম্যানেজমেন্ট করে আমরা ওইভাবে হ্যাচিং টাইমটাকে সিনক্রোনাইজ করব, ঠিক আছে? দেন আসতেছে সিলেকশন অফ এগস ফর হ্যাচিং। আমরা কি টাইপের এগ সিলেক্ট করব হ্যাচিং এর জন্য? দেখো, টু ইমপ্রুভ হ্যাচিং রেজাল্ট স্টার্ট বাই সিলেক্টিং গুড এগস। অবশ্যই আমাদের গুড এগ সিলেক্ট করতে হবে এবং যেই এগগুলো হচ্ছে দেখো ডোন্ট
লিভ এক্স লেট ইন দ্য হেন্স নেস্ট আনটিল শি গেটস ব্রুডিং। হ্যাঁ, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং আমি খুঁটে খুঁটে পড়ানোর চেষ্টা করছি যাতে হচ্ছে এই জিনিসগুলো তুমি যদি জেনে যাও তাহলে তোমাদের পরবর্তী সময় বিষয়গুলো খুব সহজ হবে এবং বুঝতেও সুবিধা হবে। সাপোজ ধরো হচ্ছে একটা নেস্টে বারটা এগ লে করতেছে, সে সেখানেই থাকলো, ডিম পাড়া কমপ্লিট হলো 2 উইকস বা 3 উইকস পরে, দেন তুমি এগুলোকে নিয়ে ব্রুডিং করার জন্য দিলা, হ্যাঁ, হ্যাচিং ইনকিউবেশন করার জন্য দিলা। ব্যাপারটা এটা যদি হয় তাহলে হচ্ছে কি হবে, যখন আমরা জানি যে বার্ডের টেম্পারেচার হচ্ছে অনেক বেশি, সে যখন হচ্ছে এগ লে করে তখন হচ্ছে এগের টেম্পারেচারটাও বেশি থাকে। তো যে একটা আগে লে করছে সে একটা হচ্ছে কোল্ড হয়ে যায়, সেটা আবার যখন হিটের সংস্পর্শে আসে, হ্যাঁ, তখন কিন্তু সে ওই যে লাইভ যে থিংটা একটা, এটা কিন্তু আবার ওয়ার্ম হচ্ছে। এটার কারণে হচ্ছে এমব্রায়ো কোয়ালিটি ডেট্রয়েডে অনেক সময় এমব্রায়ো হচ্ছে মারা যায়। এই জন্য হচ্ছে কখনোই নেস্টে রাখা যাবে না, এগ লে করার সাথে সাথে আমরা এগটাকে সরিয়ে ফেলবো। অ্যান্ড স্পেশালি নট ইন হট অ্যান্ড ডার্টি এনভায়রনমেন্ট। অফকোর্স আমাদের হাইজেনিক কন্ডিশনটাও বায়োসিকিউরিটিটাও অবশ্যই আমাদের মেনটেন করতে হবে, যেন হচ্ছে খুব বেশি গরম, খুব বেশি কোল্ড এবং ডার্টি এনভায়রনমেন্ট নেভার অ্যালাউড। তাহলে হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের কন্টামিনেটেড ডিজিজ আমাদের এগে চলে আসবে, সেটা থেকে হচ্ছে আমাদের চিকে চলে যাবে। এবং একটা কি স্টোর করতে হবে ডার্ক, কুল অ্যান্ড ড্রাই প্লেসে। হ্যাঁ, যেহেতু হচ্ছে রুরাল কন্ডিশনের কথা বলা হয়েছে, সেহেতু হচ্ছে আমরা একটা ক্লে পটে, আমরা মাটির যেটা পাত্র সেটাতে আমরা করতে পারি, ফিল্ড উইথ ময়েস্ট স্যান্ড, হ্যাঁ, আর উড শেভিংস। বলা হয়েছে যে মাটির একটা পাত্র যেটা হচ্ছে আমরা কিছু ময়েস্ট স্যান্ড বলতে হচ্ছে কিছু ওয়েটি বালু থাকলো, কিছু উড শেভিংস থাকলো। উড শেভিংস তোমরা জানো কিনা, কাঠের যে গুঁড়া, হ্যাঁ, এবং কুলিং ডিভাইস অথবা কোনো যে কোনো একটা কুলিং ডিভাইসে তুমি রাখতে পারো। বা কুলিং ডিভাইস রাখতে গিয়ে আবার যদি হচ্ছে বরফ রেখে দাও তাহলে কিন্তু হবে না, কারণ বরফ একটা সময় গলে যাবে, তখন হচ্ছে আমরা এগের মধ্যে পানি চলে যাবে, ময়েশ্চার এন্টার করবে, সেটা আবার প্রবলেম। ঠিক আছে, এমনি নর্মাল কুলিং ডিভাইসগুলো রেখেও আমরা একটা কি কুল রাখতে পারি। রিটার্ন দ্য এগস টু দ্য নেক্সট অর নেক্সট বক্স হোয়েন দ্য হেন বিকামস ব্রুডিং। হ্যাঁ, আমরা যেহেতু হচ্ছে এগুলো স্টোর করে রাখতেছি, যখন আমাদের ব্রুডনেস শো করবে তখন আমরা এটা আবার দিয়ে দিব। এবং এটা হচ্ছে আরেকটা বিষয় দেওয়া আছে, বলো যে অ্যান অল্টারনেটিভ ইজ টু প্লেস দ্য এগস অ্যাট নাইট আন্ডার ব্রুড হেন, ডাক অর টার্কি টু কমপ্লিট হার ব্যাচ অফ এগস। হ্যাঁ, এবং বলা হয় যে তুমি যদি এগ অ্যাড করতে চাও তাহলে হচ্ছে রাতে অ্যাড করো, এবং ম্যাক্সিমাম হচ্ছে একটা ব্যাচে 8 থেকে 14টা পর্যন্ত এগ হ্যাচ হতে পারে। এবং এর সাথে তুমি অন্যান্য ব্রিডের যদি করতে চাও তাহলে সেটাও করতে পারো, অন্যান্য স্পিসিসের। এবং এখানে আসছে নাম্বার অফ দ্য এগস, কতগুলো এগ হচ্ছে আমি একসাথে হ্যাচ করতে পারি। এটা আমি বারবার বলছি, যেটা হচ্ছে হেনের সাইজের উপর ডিপেন্ড করে, যে হেনটা কতটুকু, তার ক্যাপাসিটি কিরকম, সে কিভাবে রোমিং করতে পারতেছে, বার্ডগুলোকে কভার করতে পারতেছে, তার ফিদার কন্ডিশন কিরকম। এবং এটা খুব বেশি না, 14 এক্স পর্যন্ত করা যেতে পারে, বা 12 থেকে 14 বা 8 এরকম, খুব বেশি না, 14 এর বেশি না। ঠিক আছে, 14, 15 এর বেশি না। এরপর আসতেছি হচ্ছে প্রিপারেশন ফর হ্যাচিং। ওয়ার্ড প্রচুর ঝামেলা করতেছে। এরপর হচ্ছে আমরা যে হ্যাচিং করবো, আমরা কিন্তু ন্যাচারাল ইনকিউবেশন করছি, ঠিক আছে, তার জন্য হচ্ছে আমাদের কিছু প্রিপারেশন আছে। ফার্স্টে হচ্ছে ডাস্টিং দ্য হেন। হেনটাকে হচ্ছে আমরা ডাস্টিং করব। ডাস্টিং বলতে বোঝাচ্ছে যে আমরা হেনটাকে, তার যে শরীরে কোনো হচ্ছে থাকতে পারে, কোনো লাইস বা ফ্লি বা টিক এগুলো থাকতে পারে, এটা হচ্ছে আমরা একটা ইনসেক্টিসাইড দিয়ে তাকে হচ্ছে আমরা ডাস্টিং করব, যাতে হচ্ছে তার এই ধরনের ডিজিজগুলো চলে যায়। অনেক সময় হচ্ছে ডিপিং করে, ইনসেক্টিসাইড দিয়ে লিকুইড সলিউশনে তাকে ডিপ করে নিয়ে আসে। বি কেয়ারফুল হোয়েন ইউজিং দিস প্রোডাক্টস। হ্যাঁ, অবশ্যই হচ্ছে এটা কেয়ারফুল থাকতে হবে, কারণ এই যে ডিসইনফেক্ট দিয়ে আমরা ডাস্টিং করব, এটা অনেক সময় হিউম্যানের জন্য ক্ষতিকর হতে পারে, যেন হিউম্যানের জন্য ক্ষতিকর না হয়। অবশ্যই আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে হিউম্যান। ঠিক আছে, ইফ লাইস অ্যান্ড ফ্লিস রিমেইন এ প্রবলেম, হ্যাঁ, তারপরে যদি প্রবলেম থাকে তাহলে আমরা 10 দিন পরে আবার হচ্ছে এই ডাস্টিংটা করব। আফটার ডাস্টিং প্লেস দ্য ব্রুড হেন। আমরা হচ্ছে এটা হচ্ছে আমাদের একটা ধরনের একটা প্রসিডিউরের ফার্স্ট স্টেপ, যে আমরা হেনটাকে ডাস্টিং করে নিব একটা সুইটেবল ইনসেক্টিসাইড দিয়ে, সেটা হচ্ছে লিকুইড সলিউশনের মধ্যে হচ্ছে আমরা কি ডিপিং করে নিয়ে আসতে পারি। দেন এটা হচ্ছে আমরা বক্সে পুট করব। ঠিক আছে ম্যাম, হেন তো ডাস্ট বাথ করে, ওইটার মাধ্যমে নিজেরা যে সূর্যের আলোতে, ওইটা কি
না ওই ডাস্ট বাথ হচ্ছে সে করে, তার এটা একটা ক্যারেক্টারিস্টিক্স। এটার সাথে এই ডাস্টিং এর আসলে রিলেশন নাই। তুমি হচ্ছে প্রিপারেশন করতেছো ন্যাচারাল হ্যাচিং এর জন্য, এটা তুমি একটা ইনসেক্টিসাইড দেবো, ওইটাও হচ্ছে এক ধরনের ডাস্টিং, যেটা হচ্ছে ন্যাচারাল সে নিজে করে। আর এইটা হচ্ছে তুমি নিজে করতেছো তোমার হ্যাচিং হওয়ার আগে একটা ইনসেক্টিসাইড দিয়ে, যাতে হচ্ছে তার শরীরে যে ধরনের কোনো ধরনের যদি ইনসেক্টিসাইড থাকে, হ্যাঁ, যেমন হচ্ছে লাইস, টিক এগুলো থাকতে পারে, এগুলোর জন্য হচ্ছে রিমুভ হয়ে যায়। ঠিক আছে, এটা জি হচ্ছে ম্যাম। ফার্স্ট স্টেপ। দেন হচ্ছে প্রিপারিং দ্য নেস্ট। এখানে হচ্ছে এটা নিয়ে আরো বলা যায় যে কি কি ধরনের ইনসেক্টিসাইড আমরা ব্যবহার করতে পারি, এত ডিটেলস বলা নাই, জাস্ট হচ্ছে একটা স্টেপ যে তুমি ইনসেক্টিসাইড রিমুভ করার জন্য তুমি এই প্রসিডিউরটা মেনটেন করবা। দেন যদি এটা করার পরে যদি আবার থেকে থাকে, তাহলে 10 দিন পর আবার এই প্রসিডিউরটা রিড করবে। ঠিক আছে, দেন হচ্ছে প্রিপেয়ারিং দ্য নেস্ট অর নেস্ট বক্স। আমরা নেস্ট বক্সটা যেখানে হচ্ছে আমরা বারটাকে ইনকিউবেশন করার জন্য সেট করব, সেই নেস্ট বক্সটাও আমাদের প্রিপারেশন করতে হবে। ডিফারেন্ট টাইপের নেস্ট বক্স হতে পারে, যেমন হচ্ছে আমরা যেহেতু আমরা ন্যাচারালি করতেছি, এটা বাস্কেটের হতে পারে, যেটা হচ্ছে ব্যাম্বো দিয়ে হতে পারে, ক্লে পট মাটির পাত্র দিয়ে হতে পারে, কার্ডবোর্ড দিয়ে হতে পারে, বা কাঠের কোনো কিছু দিয়ে হতে পারে। ঠিক আছে, এবং এটার যে সাইজটা বলা হয়েছে যে the nest should be at set slightly apart to avoid the এবং on meter, হ্যাঁ, to avoid the hens quarreling, যাতে হচ্ছে ঝগড়া না করে, এর মধ্যে হচ্ছে তাদের যে আমরা জানি যে ক্যানিবালিজম করে, কোয়ারলিং করে, সেটার জন্য হচ্ছে 1 মিটার অ্যাপার্ট, স্লাইটলি অ্যাপার্ট করে রাখতে হবে অন্যান্য হেন থেকে, একটু উঁচুতে রাখতে হবে। ঠিক আছে, প্লেস নেস্ট অর নেস্ট বক্স ইন এ সেফ, অবশ্যই হচ্ছে আমাদের সেফ এবং ড্রাই প্লেসে রাখতে হবে, যেটা হচ্ছে ডগস বা র্যাটস বা অন্য কোনো স্নেকস তাকে অ্যাটাক করতে না পারে। এবং এটা ইউজ করার আগে অবশ্যই থ্রোলি ড্রাই এবং সান ড্রাই করতে হবে, যাতে হচ্ছে সান ড্রাই করলে তুমি যেটা বললা যে ডাস্ট বাথিং করে, এবং আমরা যে অনেক জীবাণু, মাইক্রো অর্গানিজম, অনেক জীবাণু হচ্ছে সূর্যের আলোতে ডিস্ট্রয় হয়ে যায়। ঠিক আছে, এই যে এখানে একটা বলা হয়েছে যে নেস্ট ফর বুডি হেন্স টু প্লেস ইন এ কোয়াইট প্লেস সেট অ্যাপার্ট ফ্রম আদার হেন্স। হ্যাঁ, এটা হচ্ছে আদার হেন থেকে যেন একটু দূরে থাকে, যাতে সে অন্যান্য হেনগুলো তাকে ডিস্টার্ব করতে না পারে। এরপর আসতেছি নেক্সট লিটার। হ্যাঁ, আমরা যেটা বাস্কেট নিলাম, সাপোজ ধরো একটা ব্যাম্বো বাস্কেট নিলাম, এই ব্যাম্বো বাস্কেটটা আমরা কিভাবে এইভাবে কি রেখে দিব না, এর মধ্যে হচ্ছে আরো কিছু প্রিপারেশন আছে। এরপর আসতেছে হচ্ছে নেক্সটে যে আমরা লিটার দিব, লিটার তোমরা জানো হচ্ছে বেডিং ম্যাটেরিয়ালস। ঠিক আছে, বেডিং ম্যাটেরিয়ালসকে আমরা লিটার বলি। তো লিটারটা হচ্ছে দেখো অন থার্ড হচ্ছে আমরা ফিল করব, হ্যাঁ, যেটা হচ্ছে আমরা অ্যাশ দিতে পারি, ছাই, হ্যাঁ, বা হচ্ছে কিছু ফ্রেশ স্ট্র। স্ট্র তোমরা জানো যে আমরা খড়, শুকনো খড়টাকে আমরা ধানের যে রাইস স্ট্র বা হুইট স্ট্র, এখানে স্ট্র বলছে, স্ট্র তুমি যে কোনো কিছু দিতে পারো, মূলত হচ্ছে রাইস স্ট্রটাই অনেক সময় বোঝায় বাংলাদেশে, যেটা হচ্ছে খুব বেশি অ্যাভেলেবল রাইস বা হুইট স্ট্র। উড শেভিংস, হ্যাঁ, কাঠের গুঁড়াও তোমরা দিতে পারো। হে অর ড্রাই লিভস অন টপ, হ্যাঁ, বাট নট মোর দেন 3/4 ফুল, হ্যাঁ, 3/4 অংশ বেশি যেন ফিল না হয়, কারণ বার্ডের বসার জন্য, এগ দেওয়ার জন্য একটা স্পেস রাখতে হবে। ঠিক আছে, টু প্রিভেন্ট দ্য এগস ফ্রম রোলিং আউট, মানে হচ্ছে রোল করার সময় পড়ে না যায়। এবং একটা উডেন নেক্সট বক্সের হচ্ছে সাইজ হতে পারে 35 ইন্টু 35 স্কোয়ার, এবং তার হাইট হবে 40 সেন্টিমিটার। ঠিক আছে, মোটামুটি এস্টিমেশন অনুযায়ী 30 ইন্টু 35, দেন হচ্ছে 40 লেন্থ, ব্রেথ, এবং এটা হচ্ছে হাইট। ঠিক আছে, এবং এখানে বলা হয়েছে যদি হচ্ছে অ্যাভেলেবল থাকে, এটা হচ্ছে ডিফারেন্ট রিজিয়নের উপর ডিপেন্ড করে, যে টোবাকো ক্রাশ লিভস, হ্যাঁ, আমরা জানি যে যে যেটা মাদক টাইপের যে টোবাকো যে লিভস আছে, এটা অনেক সময় ক্রাশ করে দিলে নেক্সটে যে বিভিন্ন প্যারাসাইট এটা হচ্ছে ডিস্ট্রয় হয়ে যায়। হ্যাঁ, এক্ষেত্রে নিকোটিনটা হচ্ছে কাজ করতেছে অন কাইন্ড অফ ইনসেক্টিসাইড, এবং এটা যেহেতু সব জায়গায় অ্যাভেলেবল না, এটা হচ্ছে অপশনাল, যদি থাকে কেউ এটা করতে পারে। তাহলে বার্ড অনেক সময় দেখা যাচ্ছে ইনকিউবেশন পিরিয়ডে অনেক ধরনের প্যারাসাইটের ইনফেস্টেশন হয়, এবং সেটা হচ্ছে রিমুভ হয়। এর বসতেছে ইনকিউবেশন পিরিয়ড। ইনকিউবেশন পিরিয়ড আমরা জানি হচ্ছে যদি আমরা চিকেন
চিকেন এগ দেই তাহলে হচ্ছে 21 ডেজ, এবং এটা হচ্ছে এমনভাবে হচ্ছে ব্রুডি হেনটাকে এবং বাস্কেট সহ সেট করতে হবে যাতে অন্য বারটাকে ডিস্টার্ব না করে। হ্যাঁ, এবং দি হেন উইল লিভ হার নেস্ট টু ড্রিঙ্ক, ইট অ্যান্ড ডেফিকেট। এবং এটা বলা হয়েছে যে সে শুধু 21 ডেজ পর্যন্ত যে ইনকিউবেট করবে, সে হ্যাচিং যে পিরিয়ডটা, ইনকিউবেশন যে পিরিয়ডটা, এর মধ্যে কি বার্ডের খাওয়ার দরকার নেই, অবশ্যই সে খাবে, সে ড্রিঙ্ক করবে, ওয়াটার ফ্যাসিলিটিস রাখতে হবে, তার ফুড ফ্যাসিলিটিস রাখতে হবে, এবং সে ডেফিকেট হচ্ছে সে ফিসিস ও ত্যাগ করবে। ঠিক আছে, ইনিশিয়ালি শি উইল হার্ডলি লিভ হার নেস্ট অ্যাট অল। সাধারণত সে তার নেস্ট থেকে খুব বেশি বের হয় না, এবং আফটার 2 উইকস মোর ফ্রিকুয়েন্টলি অ্যান্ড ফর লঙ্গার পিরিয়ড। হ্যাঁ, প্রথমে সে বের হতে চায় না, এবং 2 সপ্তাহ পরে হচ্ছে সে একটু বেশি বের হয়, এবং আস্তে আস্তে তার টাইম বাড়তে থাকে। সাফিসিয়েন্ট ফিড, ফ্রেশ ওয়াটার অ্যান্ড ক্লিন স্যান্ড শুড বি প্লেসড নিয়ার দ্য নেস্ট। অবশ্যই এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ তুমি যত হচ্ছে দূরে রাখবে, এই যে ফ্যাসিলিটি যত দূরে রাখা হবে তত দ্রুত বেশি টাইম ওয়েস্ট হবে, এবং তার নেস্টে ফিরতে বেশি দেরি হবে। এবং এই যে ইন্টারমিডিয়েট টাইম, এই টাইমটাতে বার্ডের এগুলো হচ্ছে কোল্ড হয়ে যাবে, যেটা আমাদের হ্যাচিং পার্সেন্টেজকে লোয়ার করে দেবে। এবং সে যখন এই খাবারের জন্য বা ডেফিকেট করার জন্য নেক্সট লিভ করবে, সেটা যেন 15 মিনিটসের বেশি না হয়। এই জন্যই ফ্যাসিলিটিসগুলো নেয়ার হ্যান্ড রাখতে হবে, যাতে হচ্ছে সে 15 মিনিটসের বেশি সময় বাইরে ওয়েস্ট না করে। Instinctively, the hen will often stand up and shift or turn the eggs because the best and warmest place in the middle. ঠিক আছে, সাধারণত এই যে ইনস্টিংক্টিভ বলা হয়েছে, যে হেনটাকে আমরা ইনকিউবেশন পারপাসে ইউজ করতেছি, যে ব্রুডি হেনটা, এটা তার ন্যাচারাল ইনস্টিং ক্যারেক্টারিস্টিক, যে সে নিজেই হচ্ছে এগুলোকে শিফট করে করে, স্ট্যান্ড আপ অ্যান্ড লিভ শিফট করে করে সে টার্নিংও করতেছে, এবং বারবার হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে যেগুলো পাশে থাকে সেগুলো মিডিলে দিচ্ছে, মিডিলগুলো পাশে দিচ্ছে। তারপর হচ্ছে আমরা মনিটর করতে হবে যে রেগুলার টার্নিংটা হচ্ছে কিনা। দেখা গেল কোনো কোনো বার্ডের এই যে ইনস্টিং যে ক্যারেক্টারিস্টিক একটু কম, বা এটা সে করতেছে না, সেক্ষেত্রে হচ্ছে হ্যান্ড লেবার দিয়ে এটা নোটিফিকেশন রাখতে হবে যে সে টার্নিংটা হচ্ছে কিনা। কারণ টার্নিংটা না হলে সমস্ত এগ গুলা তার যে স্টিকি হয়ে যায়। আমরা জানি যে টার্নিংটা খুব গুরুত্বপূর্ণ, এই টার্নিংটা আমাদের যদি সে বার্ড না করে তাহলে নিজেদের করে দিতে হবে। দেন হচ্ছে ক্যান্ডলিং। ঠিক আছে, ক্যান্ডলিং তোমরা জানো যে একটা আমরা টর্চ লাইট দিয়ে পাস করে দেখি ইদার দ্য এগ ইজ ফার্টাইল অর ইনফার্টাইল, এবং ইনকিউবেশন প্রসেসে এটা হচ্ছে আমাদের কয়েকবার করা হয়। কেউ হয়তো বলতে পারে যে আমরা যখন এগ সেট করি তখন তো আমরা ক্যান্ডলিং করে দিয়েছি যে বারটা হচ্ছে এগটা ফার্টাইল কিনা ইনফার্টাইল কিনা, কিন্তু তারপরেও হচ্ছে আমাদের ইনকিউবেশন প্রসেস চলাকালীন সময় আমরা ক্যান্ডলিং করব, কারণ অনেক সময় দেখা যায় যে ফার্টাইল থাকলেও এমব্রায়োটা ডেড হয়ে যায়, কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে হচ্ছে আমরা এগটাকে বের করে নিয়ে আসবো। এবং এটা কিছুদিন পর্যন্ত 14 ডেজে যে ক্যান্ডলিং করা হয় ওই সময় এটা কনজিউম করা যায় না, বা 9 বা 7 ডেজ বা ডেজ পর্যন্ত ক্যান্ডলিং করে যদি কোনো এগ দেখা যাচ্ছে যে সেই এমব্রাই বের হচ্ছে না, এটা কনজিউম করা যায়, এবং এর শুধু বেকারি স্টাফে ইউজ করা হয়। ঠিক আছে, এই প্রসেসটি রাইস হাস্ক ইনকিউবেশন। ঠিক আছে, এইটা হচ্ছে রাইস হাস্ক ইনকিউবেশন, এটা এখন ইউজ করা হয় না বললেই চলে, কারণ আমরা জানি যে বাংলাদেশে হচ্ছে ম্যাক্সিমাম এরিয়াতে এখন বিদ্যুৎ চলে গেছে। এই যে 16, 17 ওই সময়তেও একটু ইউজ করা হতো, এখনো কিছু কিছু জায়গায় খুব কম ইউজ করা হয়। এটা সাধারণত চায়নাতে বা ইথিওপিয়া এই সমস্ত কিছু কান্ট্রিতে বেশি ইউজ করা হয়। তারপর হচ্ছে আমাদের যেহেতু সিলেবাসে আছে যে রাইস হাস্ক ইনকিউবেটর সম্বন্ধে আমাদের অ্যাকাউন্টেন্স হওয়া, আমরা রাইস হাস্ক ইনকিউবেটর সম্বন্ধে জানবো। আমি গত ক্লাসে বলেছিলাম, একজন হচ্ছে প্রশ্ন আমাকে করেছিল যে রাইস হাস্ক ইনকিউবেটরে আমাদের ইলেকট্রিসিটি লাগে কিনা, এবং এটার মধ্যে আলাদা কেন। কারণ রাইস হাস্ক ইনকিউবেটরে হচ্ছে আমাদের ইলেকট্রিসিটি লাগবে না, কিন্তু আমরা ন্যাচারাল যে ইনকিউবেশন সেখানে যে আমরা 14, 15 বা অ্যাটলিস্ট হাইস্ট ধরলাম 20 পর্যন্ত এগ ইনকিউবেট করতে পারতেছি, রাইস হাস্ক ইনকিউবেশন তার থেকে আমরা বেশি পরিমাণে এগ ইনকিউবেট করতে পারতেছি। হ্যাঁ, 300 বা অ্যাটলিস্ট 300 থেকে বেশি হলে আবার প্রবলেম হয়। 300 পর্যন্ত আমরা করতে পারি, যেখানে হচ্ছে আমাদের ন্যাচারালি 10 থেকে 12টা বা 15টা বা 20টাই হলো, সেখানে আমাদের রাইস হাস্ক ইনকিউবেটরে আমরা
300 পর্যন্ত এগ ইনকিউবেট করতে পারতেছি উইদাউট এনি ইলেকট্রিসিটি। ঠিক আছে, তো আমরা রাইস হাস্ক ইনকিউবেটরের এই একটু বেসিক জিনিসটা কিভাবে কাজ করে এবং এর সেট আপগুলা এবং কিছু ছবি আমরা দেখে এটা আমরা আলোচনা করব। ঠিক আছে, the basic equipment required for setting up a rice husk based incubator is inside a well insulated room. হ্যাঁ, আমরা যে রাইস হাস্ক ইনকিউবেটরটা সেট করব এই জন্য আমাদের একটা রুম চয়েস করতে হবে। হ্যাঁ, যে আমাদের কোন রুমটাতে আমরা করতে চাই, যদি কোনো এক্সট্রা রুমের ফ্যাসিলিটিস না থাকে তাহলে বেডরুমেও কেউ করতে পারে। ঠিক আছে, এবং এক্ষেত্রে আমাদের একটা বক্স নিতে হবে যেটা হচ্ছে ক্লাস নেওয়াটা টাফ হয়ে যাচ্ছে। দেখো, এক্ষেত্রে হচ্ছে আমরা একটা ইনসুলেটেড রুম নিব এবং একটা বক্স নিব ইনকিউবেশন করার জন্য, এবং 2 থেকে 3টে হচ্ছে আমরা ব্যাম্বো, এটা চলে আসছে, 2 থেকে 3 হচ্ছে ব্যাম্বো সিলিন্ডার। ঠিক আছে, আমি তোমাদের একটু ছবিটা দেখাই, তা না হলে তোমাদের এটা বোঝাটা একটু টাফ হয়ে যাবে। দেখো, তোমরা কেউ এরকম দেখেছো কি না আমি জানি না। এই যে দেখো, দেখা যাচ্ছে এই যে পাশ ঘেরে, এটা হচ্ছে একটা কাঠের আমরা একটা রুম, সাপোজ ধরো একটা রুম সিলেক্ট করা হলো, সেই রুমে হচ্ছে আমরা একটা কাঠের বক্স রাখলাম। হ্যাঁ, সেই বক্সে এইটা হচ্ছে সিলিন্ডার। হ্যাঁ, এইটা হচ্ছে সিলিন্ডার, এইটাতে হচ্ছে আমরা এই যে বক্সটা, দেখো এটা হচ্ছে একটা বক্স, আমরা হচ্ছে একটা ওয়েল ইনসুলেটেড রুম নিলাম, যে রুমে হচ্ছে টেম্পারেচার, হিউমিডিটি, ভেন্টিলেশন ওয়েল মেইনটেইনড হয় এবং ওয়েল ইনসুলেটেড। সেই রুমটাতে হচ্ছে, বুঝতেছি না এটি নেটওয়ার্কের প্রবলেম নাকি জুমের প্রবলেম। দেখো, এইটা হচ্ছে একটা সিলিন্ডার। ঠিক আছে, মাঝখানে যেটা রাখা হচ্ছে একটা কাঠের, আমরা একটা কাঠের বক্স তৈরি করে নিব, এটারও একটা ডাইমেনশন আছে। দেন হচ্ছে এটা রাইস হাস্ক দিয়ে ফিল আপ করা। দেন হচ্ছে আমরা এই যে ব্যাম্বো দিয়ে, বা হচ্ছে সাধারণত ব্যাম্বো দিয়েই করা হয়, একটা সিলিন্ডার আকৃতির আমরা একটা সিলিন্ডার প্রেস করলাম। এরকম হচ্ছে এই পাশে ছবিটা দেখো 3টা রাখা আছে। হ্যাঁ, 1টা 2টা 3টা, এই 3টার আবার পারপাস আছে। হ্যাঁ, আমরা জানি যে হচ্ছে এই যে 3টা যখন আমরা করব তখন মাঝখানটাতে আমি হচ্ছে প্রথমে সামারাইজটা করে নেই, দেন হচ্ছে তোমাদের বুঝতে সুবিধা হবে। সাপোজ ধরো হচ্ছে আমরা এগুলো হচ্ছে হ্যাশ করব, আমাদের ফার্টাইল এগ হচ্ছে রেডি, আমাদের সিলেকশন হয়ে গেছে কোন এগুলো হচ্ছে আমরা এটাকে আমরা ইনকিউবেট করার জন্য বসাবো। তো হচ্ছে কাঠের একটা ফ্রেম, একটা স্ট্রাকচার তৈরি করে নিব একটা ওয়েল ইনসুলেটেড রুমে। দেন হচ্ছে রাইস হাস্ক ফিল আপ করবো। দেন হচ্ছে আমরা এই 3টা সিলিন্ডার, 3টা বা 5টা আমাদের পারপাস অনুযায়ী 3টা সিলিন্ডার হচ্ছে আমরা বসাবো। দেন একটা কালার যে কাপড়ের টুকরা আছে আমাদের, এগুলাকে দেখো ছবিগুলা তাহলে বুঝতে পারবে। এই যে এই কালার পেপারে এই কালার যে কাপড়গুলা, এই কাপড়ে হচ্ছে এগুলোকে পুটলি পুটলি করে বাঁধা হয়। এর আগে হচ্ছে এগুলোকে একটু ওয়ার্ম করে নেওয়া হয়। আমরা যে স্টোর করে রাখি এগুলো, তার আগে একটু প্রিহিটের ব্যবস্থা করা হয়। প্রিহিটের ব্যবস্থা করা হয়। দেন হচ্ছে এটা সানলাইটেও হতে পারে বা নিচে হচ্ছে স্টোভ দিয়ে একটা সার্টেন টেম্পারেচার পর্যন্ত প্রিহিট করা হয়। দেন এটাকে রাখা হয়, কাপড়ের পুটলি তালাতে রাখা হয়। এবং এই কালার যে ক্লোথ, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাহলে আমরা হচ্ছে বুঝতে পারি যে কোন এইগুলো কত টাইম হয়েছে, কিভাবে হচ্ছে রাখা হয়েছে। দেন এটা এই যে আমাদের 3টা সিলিন্ডার, এই সিলিন্ডারে হচ্ছে এইখানে হচ্ছে একটা কেরোসিন, যেটা হারিকেন বলে বা ল্যাম্প বলে, এটা রাখা হয়, যেটা হচ্ছে হিট দেয়। আর এই দুটাতে হচ্ছে আমরা এই এগুলা রাখবো। এবং সবসময় যে আমরা যে আমাদের হিট সোর্স যেটা, সেই হিট সোর্সটা আমরা সবসময় এখানে রাখবো ওরকম না। আমরা এরকম হতে পারে যে পাশে আমাদের হিট প্রোভাইড করা দরকার, তখন আমরা মাঝখানে এগ রেখে এই পাশে আমরা এটা রাখবো, হিট সোর্সটা রাখবো। ঠিক আছে, এবার তাহলে আমরা একটু, আমার তো খুব বিরক্ত লাগতেছে, আমি জানি না ক্লাস কিভাবে কন্টিনিউ করবো, আজকে অনেকগুলো টপিক পড়াতে চেয়েছি।
আচ্ছা দেখি, দেখো, এবং বেসিক রিকোয়ারমেন্ট আমি যেটা বললাম, তোমরা ছবিটা দেখার পর আমার মনে হয় যে একটু সবার ক্লিয়ার হবে যে একটু ওয়েল ইনসুলেটেড রুম নিব, যেখানে একটা বক্স থাকবে ইনকিউবেশন করার জন্য, যেটা হচ্ছে আমরা উডেন বক্স নিয়েছি, এবং 2 থেকে 3টা ব্যাম্বো সিলিন্ডার যেটা আমি দেখালাম, ঠিক আছে, কেরোসিন ল্যাম্প বা হারিকেন আমরা জানি না চেনো কিনা তোমরা, এটা নিব, এবং একটা হ্যাচিং বেড। যখন হচ্ছে আমাদের সেটিং ট্রের কাজ শেষ হয়ে যাবে 18 ডেজ পর্যন্ত, তখন হচ্ছে আমরা হ্যাচিং বেড নিব, একটা থার্মোমিটার নিব, যে আমাদের ইনকিউবেশনে সেটিং এবং হ্যাচিং এ যে টেম্পারেচারটা মেইনটেইন করতে হয় সেই টেম্পারেচার সে অ্যাটেইন করেছে কিনা, হ্যাঁ, এবং একটা ট্রে নিব মেড অফ ব্যাম্বো, যেটা হচ্ছে 3 × 3 ফিট থাকবে, ডার্ক কালার ক্লথ, হ্যাঁ, ডার্ক কালার ক্লথ নিব, আর যেটা হচ্ছে র্যাপিং করবে হচ্ছে এগ। আমি তোমাদের যেটা দেখালাম যে ডার্ক কালার ক্লথ, যে কোনো কালারফুল ক্লথ নিব, যেটা এগটাকে মুড়ে রাখবে, র্যাপিং করে রাখবে, হ্যাঁ, এবং ক্যান্ডলিং থাকবে, ক্যান্ডলিং বক্স, যে আমি ক্যান্ডলিং করার জন্য যে আমার এটা ফার্টাইল কিনা তোমরা জানো, এবং আমাদের বেসিক যে রিকোয়ারমেন্ট রাইস হাস্ক আমরা নিব এটা করার জন্য। এরপর আসতেছি স্টেপস ফর সেটিং আপ দ্য রাইস হাস্ক বেস ইনকিউবেশন বক্স। হ্যাঁ, ফার্স্ট স্টেপ হচ্ছে আমরা যে কাঠের বক্সটা নিব, এটা হচ্ছে স্টেপ বাই স্টেপ আমরা দেখতেছি। পলিথিন শিট হচ্ছে একটা পলিথিন শিট নিব, যেটা হচ্ছে 6 × 4 ফিট, এটা স্প্রেড করে দিব আমরা ফ্লোরে, হ্যাঁ, ইনকিউবেশন রুম। আমরা যে একটা কাঠের বাক্স নিলাম, সেই বাক্সের মধ্যে আমরা পলিথিন শিট মেজার করব, বা ফ্লোরে আমরা আগে হচ্ছে পলিথিন শিট মেজার করে বসাবো, দেন হচ্ছে আমরা এটাতে হচ্ছে টিন শেড দিব 6 আমাদের সিলেবাসে আছে, এটা ভালো জেনে রাখা, ঠিক আছে, এবং এই পুরো যে স্টেপ বাই স্টেপ প্রসিডিউরটা ও আমি তোমাদের পড়াচ্ছি। তো প্রথমে হচ্ছে আমরা পলিথিন শেড নিব, যেটা হচ্ছে 6 ফিট বাই 4 ফিট, হ্যাঁ, দেন হচ্ছে আমরা একটা টিন শেড নিব, পলিথিনের উপরে টিন, যেটা থাকবে 5 ফিট বাই 3 ফিট, এটা থেকে একটু ছোট, ঠিক আছে, দেন হচ্ছে ইনকিউবেশন বক্স আমরা এটা বসাবো, আগেই পলিথিনটা বসিয়ে নিব, তারপর হচ্ছে টিনটা বসাবো, দেন হচ্ছে আমরা উডের যে আমাদের একটা আমরা স্ট্রাকচার দেখলাম, সেই উডের সেটটা আমরা বসাবো, ইনকিউবেশন বক্স যেটাকে আমরা বলতেছি, ঠিক আছে, এবং এগুলো আমরা কেন করতেছি, যাতে হচ্ছে আমাদের ময়েশ্চারটা সিপেজ না হয়, ময়েশ্চার হচ্ছে বের না হয়ে যায় এই জন্য। এবং এই ডাইমেনশনটা ইনকিউবেশন যে বক্সটা নিলাম, হ্যাঁ, কাঠের, যেটা আমি তোমাদের ছবিতে আমি দেখিয়েছি আমার কার্য দিয়ে, সেটা হচ্ছে লেন্থ ব্রেড এবং হাইট হবে 5, 3 এবং 1 ফিট, ঠিক আছে, এটা হচ্ছে ইনকিউবেশন বক্সের হাইট, এবং সিলিন্ডারেরও আমাদের আর একটা হাইট আছে। স্টেপ 2 তে কি হবে, ইনকিউবেশন বক্স আমরা ফিল করবো রাইস হাস্ক দিয়ে, যেটা হচ্ছে 6 ইঞ্চি ডেপথ, হ্যাঁ, যেটা ডেপথ হবে 6 ইঞ্চি, এবং কভার করবো হচ্ছে একটা জুট শিট দিয়ে, মানে পাটের একটা শিট বা বস্তা দিয়ে। এবং ইনকিউবেশন বক্সের মধ্যে হচ্ছে আমরা উইথ দ্য এফোর সাইড ডাইমেনশন ক্যান হাউস 2 or 3 ইনকিউবেশন সিলিন্ডার, এর মধ্যে হচ্ছে আমরা 2 থেকে 3টা ইনকিউবেশন সিলিন্ডার দিব, যেটা হচ্ছে ব্যাম্বো দিয়ে তৈরি করা। আমি অলরেডি তোমাদের দেখিয়েছি যে আমরা 3টা সিলিন্ডার আমাদের ইনকিউবেশন বক্সের মধ্যে আছে, যেটা ডায়ামিটার হবে 1 থেকে 1.7 ফিট, ঠিক আছে, এবং হাইট হতে পারে 3 ফিট। ডায়ামিটার হচ্ছে 1 থেকে 1.7 আর হাইট হবে 3 ফিট। দেন স্টেপ 3 আমার সিলিন্ডার পুট আপ করা হয়ে গেল। দেন ইনকিউবেশন সিলিন্ডার মেড অফ ব্যাম্বো আর কিপড ইন দ্য হাস্ক ফিল্ড ইনকিউবেশন বক্স, হ্যাঁ, ফোর্সিং দেম ইনটু দ্য গানি শিট দিয়ে আমরা ফোর্স করে এই সিলিন্ডারটাকে আমাদের রাইস হাস্কের মধ্যে আমরা এটা বসাবো, ঠিক আছে। দেন দি সিলিন্ডার শুড হ্যাভ এ ডায়ামিটার, আমরা অলরেডি আগেই বলেছি যে সিলিন্ডারের ডায়ামিটার থাকবে 1 থেকে 1.7 এবং হাইট থাকবে 3 ফিট, এবং দ্য ইনকিউবেশন বক্স এন্ড সিলিন্ডার্স আর ফার্দার প্রেস ফিল্ড উইথ রাইস হাস্ক। প্রথমে তো আমরা হচ্ছে রাইস হাস্কে প্রেস করে আমরা বসালাম, ঠিক আছে, দেন হচ্ছে আবার আমরা রাইস হাস্ক ফিল করবো এটার মধ্যে, কারণ এটার মধ্যে হচ্ছে আমরা আমাদের একটা দিব। কেউ হচ্ছে রাইস হাস্ক ফিল না করে রাইস হাস্ক দিয়ে ছোট ছোট পিলো বানিয়ে এটা দেয়, যাতে হচ্ছে হিটটা যেতে পারে, এটা হচ্ছে অপশনাল, ঠিক আছে, পিলো দিয়েও এটা করতে পারে। এবং এই সিলিন্ডার শুড বি অন টু 2 ইঞ্চিস হায়ার দেন দ্য ইনকিউবেশন বক্স, ঠিক আছে, ইনকিউবেশন বক্সের যে হাইট তার থেকে সিলিন্ডারের হাইট 1 থেকে 2 ইঞ্চি বেশি হবে, ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের ইনকিউবেশন বক্স সেট আপ হয়ে গেল, দেন হচ্ছে আমরা তার সিলিন্ডার সেট আপ করলাম, দেন হচ্ছে এবার আমরা কি করবো, দি হাস্ক ফিল্ড ইনকিউবেশন বক্স আর কভারড উইথ গানি শিট, আমাদের ইনকিউবেশন বক্স তৈরি হয়ে গেছে, এটা আমরা কভার করবো গানি শিট দিয়ে। দি শিট আর স্প্রেড ইন সাচ এ ম্যানার, এবং এটা আমরা হচ্ছে এমন ভাবে হচ্ছে আমি লাইন বাই লাইন বলতেছি, কারণ প্রত্যেকটা লাইনই বোঝার বিষয় আছে, তাহলে তো মনে রাখতে পারবো না, যদি হচ্ছে আমি ছবিগুলো না দেখে বলে যেতাম তাহলে বুঝতেও পারতাম না ছবিগুলো। আর আমি বারবার বলছি যে আমার হুবহু
না বুঝে লিখতে হবে, এটা আমি একদম অপছন্দ করি। ঠিক আছে? যে কেউ আছে যে বুঝে না কিছুই, সব লিখে দেয়। আবার কোনো স্টুডেন্ট ট্রিক্স আছে, সে এমনভাবে মুখস্থ করে যে সে লাইন বাই লাইন মুখস্থ করতে, মাঝখানে সে বুঝতেছে না, সেই সেন্টেন্সে সে বাদ দিয়ে দেয়। তার মানে কি? পুরো যে অর্থটা, মিনিংটাই চলে যায়। এবং অনেকে হচ্ছে এটা পছন্দ করে যে সে পুরা পড়লো না, সে দেখলো যে খুব ভালো লিখছে। আমি এটা করি না। ঠিক আছে? অবশ্যই যে সেন্টেন্সটা লেখা হবে, সেই সেন্টেন্সটা অবশ্যই যেন মিনিংফুল হয়। হ্যাঁ? হুবহু যে তোমাকে এটাই লিখতে হবে এরকম কোনো কথা না। পুরো প্রসিডিউরটা যেকোনো কিছু আগে বুঝতে হবে, দেন নিজের মতো করে ওটা বোঝাতে হবে। এখানে যে লাইন বাই লাইন যে ওয়ার্ড গুলো আছে, যে সেন্টেন্স গুলো আছে, এটা হুবহু মুখস্থ করতে হবে, বাট তুমি কিছুই বুঝতে পারলা না, এটা কখনোই এটার কোনো ভ্যালুয়েশন নাই। কারণ তোমরা জানো যে ইন্টারমিডিয়েট পর্যন্ত তোমাদের তো পরীক্ষা হয় নাই, তাহলে তোমরা এটা আরো ভালো বুঝতে পারতাম। ইন্টারমিডিয়েট পর্যন্ত তোমরা যেটা পড়ছো এখানে কিন্তু এটা ডিফারেন্ট, কারণ ভাইভাতে প্রচুর মার্ক আছে। তোমরা জানো যে প্রত্যেক সেমিস্টারে একটা করে হচ্ছে ভাইবারই সাবজেক্ট আছে। হ্যাঁ, প্র্যাকটিক্যাল আমরা বলি, যেখানে হচ্ছে আমাদের ভাইবার একটা মেজর পার্ট। এখানে কিন্তু তুমি মুখস্থ করে বলে গেলা, তুমি কিছু বুঝলা না, ওইটা কিন্তু তাহলে এটা আসলে ফাইনালি সে হি অর শি উইল বি সাফারার। ঠিক আছে? এজন্য বুঝে দেন হচ্ছে নিজের মতো করে লিখবা। এবং বুঝে তুমি যখন কয়েকবার বুঝে পড়তে যাও, তখন কিন্তু আলটিমেটলি বইয়ের ভাষাই হয়ে যায়। ঠিক আছে? এটা তোমরা যদি পড়ে থাকো, প্র্যাকটিস করে থাকো, তাহলে বুঝতে পারবে। তুমি বুঝলা, বোঝার পর ৩-৪ বার পড়লা, আলটিমেটলি তোমার এই ভাষাটাই চলে আসতেছে, কারণ এগুলো তো খুব সহজ সাবলীল ভাষায় লেখা হয়। ঠিক আছে, তাহলে আমরা চলে যাচ্ছি। দি হ্যাজ ফিল্ড ইনকিউবেশন বক্সেস আর কভার উইথ গানি শীট দেওয়া হচ্ছে, আমরা কভার করে দিব। এবং শীটটা হচ্ছে সিলিন্ডারের উপরে এমন ভাবে দিব যেন হচ্ছে পুরোটা হচ্ছে আনকভার না থাকে। ঠিক আছে? কিছু পুরোটা কভার না হয়, কিছুটা হচ্ছে আনকভার থাকে। এবং এক্ষেত্রে হচ্ছে এরপরে আমাদের হিট সোর্স, যেটা পেট্রোল বা কেরোসিন ল্যাম্প, যেটাকে আমরা হারিকেন বলতে পারি, ইজ অলওয়েজ কিপড ইন অন দ্য সিলিন্ডার alternately during the entire hatching period, হ্যাঁ, to maintain the heat in the incubation box. আমরা জানি যে আমাদের ইনকিউবেশনে যে টেম্পারেচারটা লাগে 98 থেকে 100 ডিগ্রি ফারেনহাইট, বা যেটা আমরা যদি সেলসিয়াসে বলতে চাই 37 থেকে 38। এই যে ইনকিউবেশনের যে টেম্পারেচারটা, সেটিং ট্রেতে কতটুকু লাগে, হ্যাচিং ট্রেতে কতটুকু লাগে, হিউমিডিটি কতটুকু লাগে, ইটস এ ভেরি গুড
হুম